খায় না খায় আমার ঠান 5টা টাকা চাইলে আমি দিতে পারি না, খুব কষ্ট আছে। ভিডিওর শুরুতেই বেহালার করুণ সুর, সেই সুরে ভিজে ওঠে চরের নীরব সকাল। নদীর হাওয়া, সবুজের বিস্তার, এক মুহূর্তেই মনটা হালকা হয়ে যায়। চরের মানুষেরা লড়াই করে প্রতিদিন, তবু জীবনের স্বাদ তারা খুঁজে পায় নদীর তরতাজা মাছ আর মাটির গন্ধমাখা টাটকা সবজিতে। কষ্টের মাঝেও এখানে বেঁচে থাকার একটি সুর রয়েছে। আজ আমরা সেই চরের গল্পই বলবো, যেখানে প্রকৃতি নীরবে মানুষের কাঁধে হাত রাখে আর কষ্টের মাঝেও জীবন ধীরে ধীরে শিখিয়ে দেয় বেঁচে থাকার অর্থ। আসলেন কোথা থেকে? বাসা থেকে? বাসা কোনটা আপনার? এই দক্ষিণে। এই চরে থাকেন কত বছর যাবত? 3 বছর। আগে কোথায় ছিলেন? মশরুম। কত দূর এখান থেকে? এই তো ওই যে খালা গ্রামে ভেঙে গেছে। এখানে আসলেন কেন? ভেঙে গেছে নদীতে। কতদিন আগে? এই বছর 3 হলো। 3 বছর হলো ভাঙছে। এই চরে কি ভালো লাগে? এখন ভালো নালে থাকা নাই না, আসলে কামে তো জায়গা নাই। আচ্ছা আচ্ছা। তো যেখানে বাংলো ওটা কোন থানায় আসিল? এটা তো ভালো ছিল। চোহালেতে ছিল। চরের মানুষদের জিজ্ঞেস করা হলো, এই চরে কি আপনাদের ভালো লাগে, নাকি এর আগে যে চরে ছিলেন সেখানেই ভালো ছিলেন? তাদের একটাই উত্তর, ভালো লাগলেও থাকতে হবে, না লাগলেও থাকতে হবে। তাই তো বাধ্য হয়ে আমাদের এখন ভালো লাগে। কোন চর? আগে ওই চরের নাম কি ছিল? মহেশপুর। মহেশপুর চর কোন দিকে এখান থেকে? ভেঙে গেছে সেটা, ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে সেই জায়গায় এই চরে কি ভালো লাগতেছে বর্তমানে এই চরে? ভালো লাগলে থাকি না থাকি, কাইমে বাড়ি শুরু করি না। মানে উপায় নাই, থাকা না লাগবে। না এই জায়গায় থাকি। আপনার বাড়িটা তো অন্য বাড়ি করতে খুব ভালো লাগতেছে আমার কাছে। এই যে ডেজার্টে মাটি ফালানোর পরে আবার দিছে, ভালো মাটি দেওয়া হয়েছে, তাই জন্য শক্ত হয়েছে। মানে এইগুলা বাইরে থেকে মাটি এনে দিছেন? বাইরে থেকে ওই জায়গা থেকে ভালো মাটি দেওয়া হয়েছে। এই জন্য আপনার থেকে আরাম পাচ্ছেন, তাই না? তো ভাই কি করে? মাছ মারে কোন কোন নদীতে? এই বড় নদীতে মাছ মারে, এই যে সাইডে বড় নদী। বড় নদীতে মাছ মারে। মাছ মারা নাই তো মাছ হইতেছে না, এই যে পালন করছে। তো কি মাছ পায় মোটামুটি যখন মাছ পায়? মানে যে এক সময় এক মাছ, সব সময় তো আর এক মাছ হয় না। এর আগে ইলিশ মাছ মারছে, এখন আবার এই যে ছোট ছোট মাছ। কয়েকদিন তো মাছ নাই, পাওয়া যায় না। না। তো মাছ যখন পাইতো তখন তো মোটামুটি ভালো ইনকাম হইতো না? হুম। এখন আর ইনকাম যখন না থাকে তখন কষ্ট, এখনই মাছ নাই, এখন কষ্ট। তখন বাড়তি তো আর আমাদেরই না। ইজারাপাড়া চরের শিশুদের চেহারার দিকে তাকালেই তাদের অভুক্ততার সাক্ষী মেলে। তাদের শীর্ণ দেহ আর মলিন চোখের চাহনি প্রমাণ করে তারা কতটা দুঃখ আর দুর্দশার মাঝে বেড়ে উঠছে। পূর্বে চরে আছে ওই চরের নাম কি? মহেশপুর। মহেশপুর চর। তো বর্তমানে যে চরে আছেন কয় বছর যাবত আছেন? 2 বছর চলছে। 2 বছর যাবত আসছেন। ওই মহেশপুর চর কি ওটা কি ভেঙে গেছিল? হ্যাঁ ভেঙে গেছে। নদীতে ভেঙে গেছে না? আচ্ছা, তো এই যে ওখানে মহেশপুরে ছিলেন এবং বর্তমানে এই ইজারাপাড়া চরে আছেন, এইখানে কি ওখানকার থেকে ভালো আছেন? এখন ভালো মন্দ, এখন আঙ্গরের জায়গা যে পজিশন আছে না, এটাই আঙ্গুর ভালো। মানে যে কন্ডিশনে আছেন থাকতে হবে, হ্যাঁ মরে তো আর যাওয়া যাবে না, না এইভাবে বাধ্য হয়ে থাকা লাগে। এটাই এখন আঙ্গুর কাছে তো কি করেন মূলত? আপনার সংসার চলে কিভাবে? এই তো আমরা ধরেন গরু বাছুর পালি, ছাগল টাগল রাখি, 2 কামলা টামলা দেই, এইভাবে চলে। এর মধ্যে আবার টাবার জাগর আছে, তাগর কাম টাম দিয়ে একটা করি। এমনি গরু পালতে পারেন না এই চরে? গরু পালা যায় না? পালা যা গরু পালা যায়। গরু কি আলগা দিয়ে পালা যায় না বাইন্দা পালতে হয়? বাইন্দা ফেলা বাইন্দা পালতে হয়। তো অনেকেই তো গরু মনে হয় পালছে না? হ্যাঁ আছে, পরে বাড়তে 2-1টা করে আছে। আছে। তো এমনি তাইলে এইভাবেই মানে আপনার সংসার চলতেছে, যেটা হলো আপনার অন্যের ক্ষেতে কাজ করে। আপনার জমি আছে কতটুকু? না এখানে আমাদের জমি নেই।
এখানে জমি নেই? হ্যাঁ আমার নাই। আপনার নাই, মানে ওইখান থেকে ভেঙে যাওয়ার পর এখানে আর জমি আর করতে পারেন নাই? না না, এখানে কি শন করে নেওয়া যায় জমি? ফোন করে নেওয়া যায়। কত করে পাখি? 3000 টাকা পাখি। 3000 টাকা পাখি। তো জমিতে কি হয় মূলত বুনলে? আমরা গেলবার চৈত্র মাসে বুনছিলাম, বুনলে পরে মেঘ বৃষ্টি হইলো না, পরে আবার পুড়ে গেল একবারে পতি, আমাদের আচ্ছা। কিছুই পাইনি। কিছুই হয়নি? না। ও, তাহলে তো সমস্যা, কিছুই না হইলে তো সমস্যা। হয়ে যাওয়া টাইটালি আলতাল বা করা হইতে তখন আসমানে মেঘটা গেলে কিছু পাবো না, হলে চালান শেষ। ও, মানে এই যা বুনছেন ওই টাকাও নষ্ট? হ্যাঁ নষ্ট। সার বিষ দেওয়া লাগে ওটাও নষ্ট? হ্যাঁ সব নষ্ট। বয়স যেটাই হোক, এই ইজারাপাড়া চরের মানুষগুলো প্রতিনিয়ত যুদ্ধ করে তাদের জীবন এবং জীবিকার তাগিদে। কারণ প্রতি বছর তাদের এই চর ভাঙার একটা হুমকি থেকে যায়। তারা এই চরে যে স্থায়ী কোনো কিছু করবে সেটাও করতে পারে না, কারণ এই বছর যদি সেই জমির ভালো ফসলের জন্য কোনো ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়, সেটা হয়তো 1 বছর পরেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তো তারা এই রিস্কটা নিতে চায় না। এই ঝুঁকিটা না নেওয়ার কারণে তারা কিন্তু ভালো ফসলও পায় না এই চর থেকে। করি হয়তো 2 বছর 4 বছর 5 বছর থাকা যায়, তারপরে আবার থাকে না, জায়গা থাকে না, ভাঙা যায়, তাহলে কইটা খালি লস খান আগে। কারণ সুন্দর একটা জিনিস দেখতেছি, এটা আপনারা দেখছেন কিনা কখনো জানি না। দেখেন কত সুন্দর একটা এই অটো, এটা মনে হয় এখন ডিজিটাল লাঙ্গলের মতো অটো। কেমনে টানতে হয় একটু দেখান তো। দারুণ। ও ও, কি সুন্দর হালবাও হয়ে যায়। হ্যাঁ, পুরা হালবাও হয়ে যায় একদম সুন্দর। আর এই বালুর মধ্যে তো এটা হালবাইতে আরো মজা, না কোথাও বাজে না। এগুলাতে যে বাদামের মানে এখন মানুষই এইভাবে টানে, তাই না? ইজারাপাড়া চরের এই বেলেমাটিতে বাদাম বপন করার জন্য তারা এই ধরনের লাঙ্গল দিয়েই চাষ করে থাকে, কারণ বাদাম রোপণে খুব বেশি গভীরে চাষ করার প্রয়োজন পড়ে না। আচ্ছা, এইটা দিয়ে যে হাল বাইলেন কি বুনবেন সেখানে? বাদাম। বাদাম? বাদাম এই যে বাদাম মানে কয়? এই যে এগুলো। এটা বাদাম না? হ্যাঁ, এটা ছগলা। চীনা বাদাম? হ্যাঁ, ছগলা ছাড়াই না তো, খালি বুট। আচ্ছা, এইগুলা বুনলে কি বাদাম হবে? হ্যাঁ, এগুলো বুনলেই হয়। বাদাম এমনি পুরো খোসা সহ বুনতে হয় না নাকি? না, চোকলা ছালাই এইটা বুনলেই ওখান থেকে গাছ হবে? গাছ হবে, গাছ হওয়ার পরে মাটির তলে এই বাদাম হবে। ও, ছগলা তখন সহ শুকলা সহ হবে হ্যাঁ, আবার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো কয় বিঘা চাষ করতেছেন? এই বিঘা হানে হবে। 1 বিঘার মতো। 1 বিঘায় বুনলে কতটুকুন বাদাম হতে পারে? কয় মন হবে? বাদাম হইলে ভালো হইলে মনে করেন 7-8 মণ তো হবে। 7-8 মন। হ্যাঁ। আর যদি একদম নরমাল হয়? যদি না হয় তো তোলাও লাগে না কত সময়। তাই এত খারাপ? গতবার তুলি নেই। 2 বিঘা বুইনা পাইছিলাম 1.5 মণ পুইরা গেছিল। পুইরা গেছে। বলেন কি, তাহলে তো খুবই মারাত্মক কথা। 2 বিঘা বইনা যদি 1.5 মন বাদাম হয়, তাহলে তো এটা খুব মারাত্মক। আপনার যা চালান খাটাইছেন, এই যে বাদামগুলো যে বুনছেন, ওটাই তো লস। তাহলে কামলা খরচ বাদাম তো অনেক দাম আছে। 6000 টাকা যে বর্তমান সময় বুনছি বাজার। কাকু ওই 6000 টাকা কি মন? মণ। 1 মন 1 বিঘায় কতটুকুন বাদাম বুনতে হয়? আত্মন বাদাম। 8 মণের মতো লাগে। 8 মন বাদাম কিনলে 1 বিঘা, তার মানে 3000 টাকার বাদাম লাগে। 3000 টাকা। তারপরে হাল দেওয়া লাগে 2 চাষ 1000 টাকা। হুম। তারপরে কামলা খরচ তো ওটা হিসাবের বাইরে। নিজেরা যদি বনি তাহলে তো আর ওটা হিসাব হয় না। করা লাগে না। কামলা দেব কামলা দেওয়া বললে 4টা কামলা লাগে 2000 টাকা। খাওয়া খরচ বাদ। এগুলো আমরা বুনতেছি মনে করেন এখন কপাল ঠকা যায়। কপাল ঠোকা। গতবার কত হানি তুলছি আর কত বিঘা হানে মনে হয় তুলেই নেই, পুইরা গেছিল। পুড়ে গেছিল, তোলাই লাগে নাই। হুম। ওটা খালি খরচই শেষ। তার মানে ওটা লস হয়ে গেছে পুরো। লস হয়ে গেছে। এই ইজারাপাড়া চরে তারা বাদাম চাষ করে লাভবান হতে পারছে না, কারণ 1 বছর কিছু ফসল হলেও অন্য বছর দেখা যায় সেগুলো একেবারে রৌদ্রের তাপে পুড়ে যায়। যেটুকুন খরচ করে ফসল রোপণ করা হয়, সেই টাকাটাও তাদের লস হয়ে যায়। ওই গাছের হুনে ভাঙছে। ওই যে নদীর উপর যে গাছ দেখা যায়, তো ওই পার ভাঙবে, এই পারে তো সমস্যা ওইবারই নেই। ভাঙছে। এই পার তো সমস্যা না নেই। না, ওইবারই ভাঙছে। ওইবার থেকে মনে করি ই করছে আনের ওই বাড়ি ব্যাগ রাইতে আইছিল। হুম।
রাইতে এসে বাড়ি নিয়েছে। কোনটা এই যে এই বাড়িগুলা? হ্যাঁ গো, ওই যে দক্ষিণে তার জুমরা। আপনার বাড়িটা কোথায়? এই যে আমার বাড়ি যে এই যেটা? হ্যাঁ এই বাড়িটা তার মানে ওপার ছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ রাত্রে রাত্রে সেই পারে বাড়ি নিছে? আমরা দিনই যাইছিলাম, আমরা আগে থেকে। ওই যে দক্ষিণে কতগুলা বাড়ি আছে, রাইতে নিয়েছে। ও, তো ওই পার থেকে এখন এইখানে যে আছেন ভালো আছেন কি? আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব শান্তিতে রাখছে। খুব শান্তিতে রাখছে না? হ্যাঁ, এই পারে তো ওই যে গরু পালতেছেন, প্লাস নদী থেকে কি মাছও ধরা যায় চাইলে? হ্যাঁ মাঝে ওই যে ভালো আছে যাও এইখানে মাছ আছে এই ছোট নদীতে? আছে। আচ্ছা, তো কয়টা গরু পালেন কাকা? আচ্ছা 4টা গরু? হ্যাঁ। নদীটা একটা ছোট্ট একটা নদী। তো এইখানে কি জমি জমা আছে আপনার? জমা আছে কিছু কিছু। কতটুকু আছে? ওটা মা বানাই কাকা, সরে জমি কোনো মা বানা। আচ্ছা বাবু মনে করেন এই যে আবাদ করতেছি, একজনের টানের তাও পাল্লাতে আবাদ করছি। এনে শন করা নেওয়া যায়? হ্যাঁ না হ্যাঁ কত করে বিঘা? 3000 2000 3000 2000 করে শন করে না? কাকা এই যে গরু পালে, এই গরুগুলা তিনি এখানে ঘাসের মধ্যে বেঁধে দিয়েছিল। এই যে এইটাই কাকার বাড়ি, তাই না? এইটাই কাকার বাড়ি। তা কাকা, এই এলাকায় আপনার কোনো চোর ডাকাতের ভয় আছে? তোর টাকা বয়স ছিল আগে মাইরা আলাইছি বাচ্চা। আচ্ছা আচ্ছা, নিজেরাই মারছেন? এখন আর আসে না? না আমি কোনো ভয় নাই। আসলে সাহস পাই। আচ্ছা, খুব ভালো হয়েছে। পানি খেতে যাবে? হ্যাঁ গাবদা আছে জানো। ও তো অনেক পিপাসা লাগছে, আগে ছেড়ে দেন না। হ্যাঁ হ্যাঁ রে, ও তো পানি পিপাসা মরে যাচ্ছে। কেবল মাটি না দাগি নাইলাম তো। গরুটা দেখছেন কিভাবে দৌড়াইছে? আমি ভাবছি যে আমাকে গুতা দিতে আসতেছে, তার মধ্যে না, এর পানি পিপাসা লাগছে, দৌড়ে ও বোবা প্রাণী বলতে পারে নাই যে তার পানি খেতে হবে। বাট মসজিদে অন্য মাইছে বিদেশি কারা হেরাই দিছে। তারা দিয়ে দিছে। হ্যাঁ আমরা নাম কি আমরা কহাম না। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, তাতে আচ্ছা। কি আপনাদের উপকার হয়েছে নাকি? হ্যাঁ উপকার হয়েছে। এর আগে কি মসজিদ ছিল এ শহরে কোনো মসজিদ মাদ্রাসা কিচ্ছু নাই। কিছু নাই। না তো এখন কি এটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে? না তা হয় নাই। তো কি বাকি আছে এখন? এখন বাকি আছে আর যে বিদ্যুৎ, হ্যাঁ মানে ঘরে আলো যাবে না, অন্ধকার থাকে। হ্যাঁ, সৌরবিদ্যুৎ, হ্যাঁ আর মাইক, মাইক, আর ভিতরে একটা ওই যে মেম্বার যে বক্তা যে ওয়াজ করে জি জি, সেটা নাই, হ্যাঁ বিছনা নাই। বিছানা নাই। হ্যাঁ হ্যাঁ তো এখানে 5 ওয়াক্ত কি নামাজ হয়? হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ হয়, আজান হয়? আজান হয়। আপনাদের এখানে কি হুজুর আসে প্রতিদিন? হ্যাঁ হুজুর আসে, প্রতিদিন আসে না, মানে আমরা এখন আজান দিয়ে নামাজ হ্যাঁ হ্যাঁ আর মনে করেন আমরা এইভাবে যারা মনে করেন যদি এখন হুজুর রাখবেন 15-20 হাজার টাকা বেতন রাখবো, হ্যাঁ হ্যাঁ এখন আমরাই মনে করি যে এরই মধ্যে যে একটু জানাশোনা সেই নামাজ পড়ায়। হ্যাঁ হ্যাঁ। আর শুক্রবার দিন আসে ফাঁকি করে এটা ওই যে ডান পাশের যেটা পড়াবার দিন মক্তব খুলমু, মুক্ত ফুল। আচ্ছা, মানে এইদিকে মাদ্রাসা শালপান, টাইপের আর কি। হ্যাঁ শালপান মনে করেন এই যে মসজিদ মাদ্রাসা নাই, নষ্ট আগে দেখে। নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ ঘরের ইটা তো সুন্দর, মানে কালারটা, টিনের কালারটা খুব সুন্দর, বিছনা নাই। খুব লাইট করছে। যেই মসজিদ এবং মাদ্রাসাটি আপনারা বর্তমানে পর্দায় দেখতে পাচ্ছেন, এটি কিছু সহৃদয়বান প্রবাসী ভাই বোনদের সহযোগিতায় এই চরের মাঝে নির্মাণ করা সম্ভব হয়েছে। তবে এই মসজিদ এবং মাদ্রাসাটি নির্মাণের পেছনে সোহেল তারাজ ভাইয়ের রয়েছে অনেক শ্রম এবং সার্বিক তত্ত্বাবধানেই এটি নির্মাণ করা সম্ভব হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে চলে আসছি এই সিরাজগঞ্জের ইজারাপাড়া চরে। এই চরে একটি মসজিদ দেখতে পাচ্ছি। এই মসজিদটি বিদেশ থেকে অথবা প্রবাসী কোনো ভাই অনুদান দিয়েছে, যেটা কন্টেন্ট ক্রিয়েটার সোহেল তারাজ ভাই, তার মারফতেই এই মসজিদটি। এবং এই পাশে দেখাচ্ছি যে এখানে একটা মাদ্রাসা বা মক্তব টাইপের যেটা করছে। তো এটা আপনারা যারা এটা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। আপনারা প্রবাসের এত কষ্ট অর্জিত টাকা যখন আপনি দেশের এরকম একটা মসজিদে দেন, তখন কিন্তু আমাদের আসলে বুকটা ভরে যায় শান্তিতে। এখানে যারা নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে আপনাদের জন্য, আপনাদের মঙ্গল কামনায়, তারা প্রতিনিয়ত এই মুসল্লিরা এখানে আসবে আর আপনাদের জন্য
দোয়া করে যাবে। আপনারা বিদেশ থেকেও বাংলাদেশের জন্য যে এই যে আপনাদের হৃদয় কাঁদে, যেই যার দরুন আপনারা কিন্তু এই অনুদানটা দিয়েছেন এবং এই এত সুন্দর একটি মসজিদ এই চরের মধ্যে, একদম দুর্গম চর, এই চরের বাড়িঘরগুলো যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে আমার পিছনে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে খুবই মানে একদম ছনের ঘর বা কুড়ে ঘর টাইপের। তো এর মাঝে যে এরকম একটি মসজিদ আপনারা দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ না দিলে আসলে অনেক বেশি অকৃতজ্ঞতা হয়ে যায়। সেজন্যই আপনারা যেই কাজটি করেছেন সেটার জন্য অবভিয়াসলি আপনারা ধন্যবাদ পাবার যোগ্য এবং ভালোবাসা রইল প্রিয় ভাই। প্রবাসী যারা আছেন তাদের মূলত আমি একটা কথাই বলতে চাই যে আপনাদের এত কষ্টার্জিত টাকা যখন আপনার দেশের কোনো ভালো কাজে যখন সেটা বিনিয়োগ করছেন, সেটা একদম ব্যাংকে যেরকম মানুষ টাকাটা জমা রাখে সেরকমই একটা বিনিয়োগ এটা, যে আসলে আপনার এগেনস্ট আপনার পক্ষে যারা আসলে যেসব মুসল্লিরা নামাজ পড়তেছে, দোয়া করতেছে, সেটা আপনাদের এরকম সবসময়ই আমাদের পাশে থাকবেন। আর আমাদেরকে যদি আপনারা আমাদের মারফত যদি এই মসজিদের আর উত্তরোত্তর কোনো উন্নতি করতে চান সেটার জন্য যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। তাহলে কাকা এখানে কতজন মুসল্লি নামাজ পড়ে মসজিদে মোটামুটি? মোটামুটি শুক্রবার দিন কত দাঁড়িয়ে অনুমান? শুক্রবার দিন মোটামুটি 60-70 জন, 60-70 জনের মতো নামাজ পড়ে। তো এই এলাকায় তো আগে মানুষজন নামাজ পড়ার কোনো জায়গা ছিল না, নামাজ পড়তোই না কেউ, কেউ হয়তো বাড়িতে পড়লে পড়তো। শুক্রবার দিন ওই ইনাদপুর হাটে যা করা হয়েছে, ইনাদপুর হাটে নদী পার দিয়ে ওপার যাওয়া তো মানে অনেক অসাধ্য সাধন, নৌকা পাওয়া যায় না, আবার আসা যায় না। তাহলে এই মসজিদটা হওয়া তো অনেক সুবিধা হয়েছে আপনাদের, না? অনেক সুবিধা হয়েছে। যাই হোক, আপনার ছেলে নিয়ে যে একটা কথা বলতেছিলেন, এটা একটু বলেন তো, আমি আসলে এটা বিস্তারিত জানি না, একটু বলেন। আমার ছেলেটা একবারে বাপ নাই, বাপে খোঁজ খবর নেন, অধিকার দেয় না। তারপরে মনে করেন যে আমি দিতে পারি না, আমার বিয়ে হয়েছে, বাপ মাই দিছে, হেরো আর্থিক অবস্থা ভালো না। এইখানে বিয়ে হয়েছে আপনার দ্বিতীয়বার? হ্যাঁ আর আগে ওই ছেলেটা আগের ঘরে? হ্যাঁ আগের ঘরে। হ্যাঁ, তো তাহলে যে আগের ঘরের মুসলমানরা আগে টাকা যেখানে বিয়ে হয়েছিল ওই হাজব্যান্ড এই ছেলেকে দেখে না? না, একবারে বাদ দিয়ে দিছে, বলে কি ওটা আমার ছেলে না। তাহলে ওর নাগাল রীতিম আছে, আমি দিতে পারি না, আমি খালি কষ্ট পাই যে আমার ছেলে আমি দিতে পারি না, আমি কই পাবো? আমার দেওয়ার মতো সামর্থ্য নাই। আমার বাপে কামলা বেঁচে খায়, পেটের বাতি দেখে না, মুসলমানি দেবো টাকা বেগরে দিতে পারে না, খায় না খায়। আমার ঠান 5টা টাকা চাইলে আমি দিতে পারি না, খুব কষ্ট আছে। ছেলের কষ্ট খুব। প্রিয় বন্ধুরা, উনি আবেগ আপ্লুত হয়ে পড়েছে কথা বলতে গিয়ে, কারণ ওনার যে ছেলেটা বর্তমানে যার ঘর করছে, যার সংসার করছে, এটা তার দ্বিতীয় বিয়ে। আগের ঘরের যে ছেলেটা ছিল সেই ছেলেটা এখানে আছে, তার মানে দেখাশোনার, তাকে ভরণ পোষণ করার কেউ নাই। সে আসলে অনাথ এতিমের মতো হয়ে আছে। কিন্তু মা, সে তো আসলে সর্বজনীন। মায়ের মন, সেটা বাঘের মা হোক আর কুমিরের মা হোক, মা কিন্তু মায়ের কিন্তু তার সন্তানের প্রতি একটা টান সবসময় থেকে যায়। আর এটা এমন টান যে মা তার জীবনের বিনিময়ে, কিন্তু আপনারা দেখেছেন আমার ভিডিওতেও, পূর্বের ভিডিওতে, যে মা তার জীবনের বিনিময়ে তার জীবন বিসর্জন দিয়ে ছেলেকে বাঁচাতে চাইছে। এই তেমন আরেক মা, যেই মা তার বাচ্চার জন্য, তার সন্তানের জন্য নিজের চোখের পানি কিন্তু আটকে রাখতে পারছে না। তার এই ছোট্ট ছেলেটি এখন মানে একদম এতিম হয়ে গেছে, যাকে আসলে ভরণ পোষণের বা তার দায়িত্ব নেবার কেউ নেই। আমরা ওই ছেলেটির সাথেও কথা বলবো, পরিচয় করে দেবো আপনাদের সাথে। ইজারাপাড়া চর, এখানে মানুষ আর গরু একসাথে বসবাস করে, কারণ আলাদা থাকার মতো সামর্থ্য তাদের নেই। অভাব এখানে শুধু দারিদ্র্য নয়, এটা বিস্ফোরার মতো, যা ধীরে ধীরে মানুষের স্বপ্ন গিলে খায়। শিশুরা ক্ষুধা নিয়ে বড় হয়, মায়েরা চোখের জল লুকিয়ে সংসার চালায়, আর পুরুষেরা সারাদিন ভোরে কাজ করে শুধু আজকের দিনে কি খাবে সেটার জন্য। তাই এই ইজারাপাড়া চর মানুষের সহ্য শক্তির এক জীবন্ত সাক্ষ্য। আপনার সংসারে কে কে আছে বর্তমানে? সংসারে
আমার 2টা ছেলে আছে, আমার বউ আছে, আর আমি 3জন, আমার 4জন। 4 জন। সংসার কিভাবে চলছে আপনাদের? খুব কষ্ট, মানে কামলা টামলা বেশি চলে না, যদি একটা কামলা টামলা পাওয়া যায় এই দিয়ে সংসার চালে। খুব অভাবে আছি, ওলা অনেক মানুষ করা পারতেছি না। আবার এরকম লেখাপড়ার তো ওটা তো কোনো বাদই, ওটা কীভাবে করে করেন বলা, মানে খাইতে চাই তাই দিতে পারি না। মাংস টাংস খাইতে চাই, কত কষ্ট করে আনা পারি না, এটা কষ্ট লাগে। জন্ম দিয়েছি কিন্তু কর্ম করা পারতেছি না, দেওয়া পারতেছি না। স্কুলে মানুষ কয়, স্কুলে তো পাঠানোর মতো আমার কোনো নাই, সমর্থ নাই। খুব খারাপ লাগে। সন্তান তো, আমরা তো সন্তানের জন্য কি পারি না, মানে কামলা বেচা যা কাজ করি ও পেটেই চলে না, সন্তান কীভাবে করে মানুষ করবো এই না খুব চিন্তা ভাবনা, আমরা খুব যন্ত্রণার মধ্যে আছি। প্রিয় বন্ধুরা, একজন বাবা তার সন্তানের প্রতি সহমর্মিতা, তার সন্তানের প্রতি দায়িত্ববোধ থেকে এইটা বলতেই পারে যে আমি আমার সন্তানের সর্বোচ্চটা দিতে পারছি না। যার যার কোয়ালিটি থেকে সবাই চায় তার সন্তানকে কিন্তু সর্বোচ্চটা দেওয়ার জন্য। একজন দিনমজুর থেকে একদম কোটিপতি যারা আছে, সবাই কিন্তু তার এই সন্তানকে তার যথাসাধ্য সর্বোচ্চটা প্রদান করার চেষ্টা করে। কিন্তু এই ভাই তার সন্তানের কোনো চাওয়াই পূরণ করতে পারে না। একটা পোলট্রি মুরগির মাংস যদি তারা আশা করে, সেটাও কিন্তু এই ভাই কোনোভাবেই ব্যবস্থা করতে পারে না। মাঝে মাঝে তাদের খেয়ে দিন যায়, না খেয়েও দিন যায়। এমনই একটা ভিডিও আমাদের চোখের সামনে এসে পড়ে, এবং যার কারণে আজকে আমরা এই চরের মধ্যে, এই ইজারাপাড়া চরে এসেছি এই ভাইদের সাথে আমরা দুপুরের খাবারটা ভাগ করে নেওয়ার জন্য। আমরা সবাই মিলে আমরা চেষ্টা করেছি এই বাচ্চাদের সাথে, এই ভাইদের সাথে একবেলা খাবার খাবো। হয়তো আমাদের এটাই মানে এমন একটা চেষ্টা, যে চেষ্টা হয়তো আমরা পারবো না তাদেরকে প্রতিদিন তাদের সঙ্গ দিতে, কিন্তু আমরা যতটুকু আমাদের ক্ষুদ্র প্রয়াস আমরা চেষ্টা করেছি ভাইদের একদিনের জন্য, একবেলার জন্য অন্তত একটু খুশি রাখতে। তো আপনিও যদি চান এদের পাশে দাঁড়াতে, তাহলে দাঁড়াতে পারেন। চরের এই মানুষগুলো, এই ইজারাপাড়া চরের মানুষগুলো অত্যন্ত দুঃখ, বেদনা এবং মানবেতর জীবনযাপন করছে। না আছে সেই কাজের যথাসাধ্য এরিয়া, কারণ এখানে চাইলেই কেউ প্রচুর পরিমাণে কাজ পেতে পারে না, কারণ এখানে তামাক ছাড়া আর তেমন কোনো ফসলাদি এই অঞ্চলে হয় না। তাই বর্তমানে হয়তো কিছু কাজের আছে, যেহেতু তামাক বর্তমানে করতেছে, কিন্তু অন্য অন্য সময়ে এরা একদম মানে বেকার থাকে পড়ে, যারা কোনো কাজ করতে পারে না, এবং সন্তানের যে একটা মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, সেটাই জোগাতে এরা হিমশিম খাচ্ছে। আমরা একে নিয়ে এর আগেও আমরা বিভিন্ন ভিডিও দেখেছি। এই ছেলেটা বর্তমানে খুবই এতিম। আমরা দেখেছি একটা অংশে যে আসলে সে কতটা এতিম। এই এতিম ছেলেটার মানে কষ্ট এবং দুঃখের কথা শুনলে আপনাদের কিন্তু চোখে পানি আসবে। আর কোনো মনে করেন পালার মতো কেউ নাই। আমার বাবা অসহায়, কামলা গামলা দিয়ে অত দিতে পারে না, ভালো খাইবার চাই দিতে পারে না, পরান পারে না, কোনো পোশাক আশাক চাই দিতে পারে না। আমিও পারি না, আমার আর্থিক অবস্থা নাই, আমি কই পাবো, আমার সংসারও অভাব। আচ্ছা, ও তাহলে বর্তমানে থাকছে কোথায়? আপনার কাছে থাকে নাকি নানার কাছেই থাকে? ওর নানার কাছেই থাকে বর্তমানে। ও ওর নানার কাছেই থাকছে, যেহেতু সে আগের ঘরের। তো তার নানাও কিন্তু অসামর্থ্য তাকে তার যে মৌলিক চাহিদা আছে সেগুলো মেটাতে, এবং তার যে মা আছে, এই যে মা, দুঃখিনী মা, সেও কিন্তু আসলে তার যে চাওয়া, সেই কোনো চাওয়াই কিন্তু পূরণ করতে পারে না। এই অনাথ ছেলেটার ভিডিও আমরা এর আগে দেখেছি, আপনারা দেখেছেন আমাদের সাথে। তো আজকে আরেকবার দেখেন যে কতটা দুঃখ কষ্ট নিয়ে এরা দিনাতিপাত করছে এই ইজারাপাড়া চরে। আপনারা যদি ওনাদের পাশে দাঁড়াতে চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের একটু সাহায্য বা একটু সহযোগিতায় হয়তো তাদের পরবর্তী দিনগুলো অনেক সুন্দর কাটতে পারে, তাদের মুখে, তাদের এই মলিন মুখে হয়তো হাসি ফুটতে পারে। তাই আপনার একটু সহযোগিতা এদের কাছে ধরা দেবে মহাসাগরের মতো বড় রকমের একটা সাহায্য হিসেবে। ইজারাপাড়া চর থেকে আজকে বিদায় নেব। আবার দেখা হবে অন্য কোনো চরে, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা সবসময়ের জন্য। আল্লাহ হাফেজ।